আসসালামু আলাইকুম। হঠাৎ করেই অনুয়াঙ্গাল গ্রামে আবির্ভাব ঘটে কুন্তিলা নাকের, যে কিনা বাচ্চা কোলে নিয়ে প্রতি রাতে ভয়ানকভাবে খুন করতে থাকে এক এক করে গ্রামবাসীদেরকে। জানা যায় শহরের মাদ্রাসা পড়ুয়া এক মেয়ে এই গ্রামে আসার পর থেকেই কুন্তিলা নাকের এই ভয়াবহতা বেড়েছে। কে এই মেয়ে? এই প্রেতাত্মার সাথেই বা তার কি সম্পর্ক? গ্রামবাসীরা কি পারবে এই রহস্য উদ্ঘাটন করে এই ভয়ানক আত্মার হাত থেকে বাঁচতে? জানতে হলে দেখতে হবে আজকের এই কুন্তিলা নাকের প্রতিশোধের গল্পটি, যার নাম আনাক কুন্তি। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতেই আমরা ইন্দোনেশিয়ার জঙ্গলের মাঝে থাকা একটা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ওয়াতি নামক একজন মেয়ের বাচ্চা প্রসব হচ্ছিল। ওই সময় তার স্বামী জামাল এবং এই গ্রামেরই একজন ধাত্রী আমিনা তার পাশে ছিল। এমন সময় আমরা দেখতে পাই গ্রামের কয়েকজন লোক রাগের মাথায় হাতিয়ার এবং আগুন নিয়ে ওয়াতিদের বাড়ির দিকে আসছে। পথে যেই তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, তাদেরকেই নৃশংসভাবে হত্যা করছিল ওই কয়েকজন লোক। ফলে কেউ তাদেরকে আটকাতেই পারছিল না। এদিকে দেখতে দেখতে ওয়াতি একজন কন্যা সন্তানের জন্ম দেয়, আর এর পরপরই তারা বুঝতে পারে যে তার পেটে একটা নয় বরং আরও একটা সন্তান রয়েছে। তার যমজ বাচ্চা হচ্ছিল, যা দেখে জামাল এবং ওয়াতি দুজনই খুশি হয়ে যায়। আমিনা চেষ্টা করছিল তাকে সাহায্য করতে। এরই মাঝে ওই লোকগুলো তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। শুধুমাত্র তাই নয়, তারা এখানে মূলত ওয়াতি এবং জামালকে শেষ করে দিতে এসেছিল সপরিবারে। আর এই কারণেই তারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে শুরু করে, যা দেখে জামাল দ্রুত আমিনাকে বলে যে সন্তানটা এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। ওয়াতি এখানে তার নবজাতক এই বাচ্চাটির নামও রাখে সারা। আর অন্য বাচ্চাটি যেহেতু এখনো জন্ম নিতে পারেনি, তাই আমিনা প্রথম বাচ্চাটিকে নিয়েই সেখান থেকে বেরিয়ে যায় এবং জঙ্গলের পথ ধরে পালিয়ে যায়। এমনিতেই বাড়িতে আগুন ধরে গিয়েছিল, তাই জামাল একটা হাতিয়ার তুলে বাইরে যায়, যাতে করে সে ওই লোকগুলোর সাথে লড়াই করে নিজের স্ত্রী সন্তানকে বাঁচাতে পারে। তবে ওই লোকগুলো তো তার কোনো কথাই শোনে না, বরং নৃশংসভাবে তার গলা কেটে তাকে হত্যা করে। আর এরপর তাদের মধ্য থেকে একজন মশাল হাতে ভেতরে চলে আসে। ততক্ষণে ওয়াতি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিল। সে বুঝতে পারছিল না তার অপরাধটা কি। সে করুণ কণ্ঠে ওই লোকটিকে এই একটাই প্রশ্ন করে যে তার অপরাধ কি। তবে লোকটি তো চাইছিল ওয়াতি যেন কষ্ট পাক। আর এই কথা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। জ্বলন্ত বাড়ির সাথে পুড়ে ছাই হয়ে যায় ওয়াতি এবং তার সন্তান। জঙ্গলের মাঝে দূর থেকে একজন মহিলা এটা দেখছিল। ওয়াতির এক চিৎকারের সাথে এই দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। এই ঘটনার বেশ কয়েক বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই। আমরা একটা মাদ্রাসায় সারা নামক একজন মেয়েকে দেখতে পাই, যার মন ভীষণ খারাপ ছিল, কেননা মাদ্রাসা খুব শীঘ্রই ছুটি হতে চলেছিল আর সব স্টুডেন্টরাই ছুটিতে নিজ নিজ বাড়িতে যাবে। তবে সারার তো কোনো বাড়িই ছিল না, এমনকি সে তো নিজের বাবা মার ব্যাপারেও কোনো কিছুই জানতো না, যদিও টিচাররা তাকে যথেষ্ট ভালোবাসত। এখানে তার একজন বেস্ট ফ্রেন্ড ছিল আজিজা। আজিজা তার মন খারাপ দেখে এর কারণ জিজ্ঞাসা করে। তখন সারা তাকে সব খুলে বললে আজিজা বলে সে তার সাথে তার বাড়িতে যেতে পারে। সে তার বাবা হাসানের সাথে গ্রামে থাকে। তবে সারা এতে রাজি হয় না। রাতের বেলাও আজিজা তাকে এই ব্যাপারে বোঝানোর চেষ্টা করে। অনেকদিন হয়েছে সে মাদ্রাসা থেকে বাইরে পর্যন্ত যায়নি, কিন্তু সারার তো যাওয়ার মতো জায়গাই ছিল না। সে বলে সে এখানে নিজেকে মানিয়ে নিবে। তাই আজিজা যেন তাকে নিয়ে চিন্তা করে নিজের ছুটি নষ্ট না করে, সে যেন তার বাবার সাথে ভালো সময় কাটায়। এই কথা বলে তারা সকলে শুয়ে পড়ে। গভীর রাতের দিকে সারার ঘুম ভেঙে যায় কারোর কান্নার আওয়াজ শুনে। আমরা দেখতে পাই ওই ঘরের এক কোণে আলমারির কাছে দাঁড়িয়ে কেউ যেন কাঁদছিল। মনে হচ্ছিল তার কোলে কোনো সন্তান রয়েছে। সারা সাহস করে আস্তে আস্তে করে উঠে যায় এবং ওই মহিলার কাঁধে হাত রাখে। হাত রাখতেই মহিলা যখন ফিরে তাকায়, তখন তার ভয়ানক চেহারা দেখে সারা চিৎকার করে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। আসলে সে স্বপ্ন দেখেছিল, আর এই স্বপ্ন দেখে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই আজিজা তাকে সামলে নেয়। পরদিন সকালে মাদ্রাসার ছুটি হলে সব স্টুডেন্টরা নিজ নিজ বাড়ির জন্য রওনা হয়, যেখানে সকলকে এইভাবে যেতে দেখছিল সারা। তার এতে করে ভীষণ মন খারাপ হচ্ছিল। আজিজাকেও তার বাবা হাসান নিতে এসেছিল। আজিজা তার কাছ থেকে বিদায় জানিয়ে সেখান থেকে রওনা হয়। এরই মাঝে একজন টিচার সারার কাছে আসে এবং তাকে বলে যে সে চাইলে তার সাথে তার বাড়িতে যেতে পারে।
এই ছুটির মাঝে তার যদি কিছু খেতে ইচ্ছা হয় অথবা এখানে একা থাকতে যদি কষ্ট হয় তাহলে সে তার সাথে তার বাড়িতে যেতে পারে। তার ঠিকমতোভাবে খেয়াল রাখার দায়িত্ব ওই টিচারের। যেহেতু সারা যেতে চাইছিল না তাই সে তাকে বলে যে যদি এই বড় রুমে তার একা থাকতে কষ্ট হয় তাহলে পেছনের একটা সিঙ্গেল রুমেও সে গিয়ে থাকতে পারে, সেখানটা শুধুমাত্র পরিষ্কার করে নিতে হবে। সারা জানায় যে সে ভেবে দেখবে। এখন ওই দিন রাতের দৃশ্য দেখা যায় যেখানে সারা একা একা অজু করছিল। পুরো মাদ্রাসা এখন প্রায় ফাঁকা বললেই চলে, শুধুমাত্র সারা এবং ওই টিচার অর্থাৎ উম্মি ছিল। উম্মি অজু করতে গিয়েছিল এই সময় সারার নামাজ শেষ হয়। সে যখন কাপড় চোপড় গুছিয়ে রাখছিল তখনই হঠাৎ করে পেছন থেকে কারোর কণ্ঠ ভেসে আসে, যে কিনা খুবই আদরের স্বরে সারাকে ডাকছিল এবং বলছিল বাড়িতে ফিরে যেতে। সারা এটা শুনে ভীষণ অবাক হয়। সে ঘরের ভেতরে কেউ আছে কিনা তা দেখার চেষ্টা করে। এমন সময় আবার ওই কণ্ঠ শোনা যায়, যেটা এবার একটু কঠোর গলায় তাকে বাড়িতে যেতে বলছিল। আচমকা এক ভয়ানক শক্তি তার উপর আক্রমণ করে। তার চিৎকার বাইরে থেকে শুনতে পায় উম্মি এবং সে দৌড়ে চলে আসে সারার রুমে। সেখানে এসে সে সারাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। পুরো ঘরের কোথাও সারা ছিল না। এমন সময় আচমকা আওয়াজ শুনে উপরের দিকে তাকাতেই উম্মি কেঁপে ওঠে, কেননা সারা পিলারের সাথে নিজেকে ঝুলিয়ে রেখেছিল। সে সেখানে উম্মিকে বলে যে সে বাড়িতে যেতে চায়। মুহূর্তের মধ্যে উম্মি বুঝতে পারে এটা সারা নয়, বরং কোনো অপশক্তি তার ভেতরে প্রবেশ করেছে। সে নিচে নেমে আসে এবং উম্মিকে বলতে থাকে তাকে বাড়িতে যেতে দিতে। একথা বলে সে উম্মির উপর হামলা করতেই যাবে, এমন সময় হুজুর সেখানে চলে আসে এবং তার মাথায় হাত রেখে রুকিয়ার মাধ্যমে তাকে স্বাভাবিক করে তোলে। সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে সবকিছু স্বাভাবিক হলে সারার সাথে হুজুর এবং উম্মি কথা বলে, যেখানে তারা সারাকে একটা ম্যাপ দেয়। এই ম্যাপটা ছিল আমিনার বাড়ির ঠিকানা। মূলত বহু বছর আগে হুজুর এবং উম্মি ওনেঙ্গাল গ্রামেতে গিয়েছিল, যেখানে তাদের দেখা হয়েছিল আমিনা নামক একজন মেয়ের সাথে, যে কিনা সারাকে নিয়ে অনেক বেশি বিধ্বস্ত ছিল। সে সেদিন সারাকে তাদের হাতে তুলে দেয়, আর এরপর তারা দুজন মিলে তাকে নিয়ে আসে এই মাদ্রাসায়। এ বাদে তারা সারার অতীতের ব্যাপারে কিছুই জানে না, যা শুনে সারা তাদের কাছে অনুমতি চায় ওনেঙ্গাল গ্রামে গিয়ে আমিনাকে খোঁজার জন্য। তারা এই ব্যাপারে রাজি হয়ে যায়। তাই তো সারা আর দেরি না করে ওই দিনই রওনা দেয় ওই গ্রামের উদ্দেশ্যে। মূলত এটাই ছিল তার বেস্ট ফ্রেন্ড আজিজার গ্রাম, যে কারণে তার কোনো কিছু চিন্তা করতে হয় না। সে গ্রামে পৌঁছে সেখানকার লোকজনকে আজিজার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তার বাবার নাম জানায়। একজন লোক এখানে তাকে আজিজার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে বলেও বলে। সে তাকে নিয়ে রওনা হয়, আর এরপর পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে তারা গিয়ে পৌঁছায় আজিজার বাড়িতে। সেখানে আজিজার বাবা হাসান বাইরে বসে কাজ করছিল। সেখানে পৌঁছানোর পর সারা লোকটিকে ভাড়া দিয়ে দরজায় নক করে। তখন দরজা খোলে আজিজা। আজিজা যখনই নিজের বেস্ট ফ্রেন্ডকে এইভাবে সামনে দেখতে পায় তখনই ভীষণ খুশি হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে সারা এত দূর থেকে একা একা তার কাছে এসেছে। সে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে সারা বলে সে পরে তাকে খুলে বলবে। আপাতত সে জার্নি করে অনেক বেশি ক্লান্ত ছিল। আজিজা তাকে খাবারের ব্যাপারে জিজ্ঞাসা করলে জানতে পারে যে সারা সারাদিনে কিছুই খায়নি। তাই সে আর দেরি করে না, তাকে নিয়ে বেরিয়ে পড়ে বাজারে সব থেকে সুস্বাদু খাবারটা খাওয়ানোর জন্য। মূলত আজ আজিজা বাসায় রান্নাবান্না করেনি। সে সারার আশায় এত বেশি খুশি ছিল যে সে হাসানের সাথে কোনোরকম কথা না বলেই সারাকে নিয়ে বেরিয়ে যায়। হাসানও বুঝতে পারছিল না যে কে এলো তাদের বাড়িতে। এখন তারা দুজন চলে যায় বাজারে। তার একটা দোকানে গিয়ে খাবার খেতে বসে। ওই সময় সেখানে মাজিদ নামক একজন ছেলে আসে। আজিজা সাধারণত মাদ্রাসায় থাকায় তাকে খুব একটা গ্রামে দেখা যেত না। তাই ছেলেটি আজিজাকে জিজ্ঞাসা করে সে এখানে নতুন কিনা। আজিজা তখন নিজের পরিচয় দেয় এবং মাজিদের ব্যাপারে জিজ্ঞাসা করলে জানা যায় সে এখানে 2 মাস হয়েছে এসেছে। সে একটা ক্লিনিকে ইন্টার্ন হিসাবে কাজ করার জন্য এসেছে, যেটা প্রায় বন্ধ বললেই চলে। গ্রামের এই ক্লিনিকটি সেই চালু রাখার চেষ্টা করছে। এরই মাঝে মাজিদের খাবারও প্রস্তুত হয়ে যায়। সে খাবারটি নিয়ে তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আমরা সেখানে থাকা লোকটির কথা থেকে বুঝতে পারি যে তারা মাজিদকে খুব একটা পছন্দ করত না। এর কারণ আমরা আস্তে আস্তে জানতে পারবো। তবে আপাতত সারা এবং আজিজার কথা থেকে আমরা বুঝতে পারি যে তাদের মাজিদকে খুব একটা খারাপ লাগেনি, বিশেষ করে এই ব্যাপারটা নিয়ে যে ক্লিনিকটি চালু হচ্ছে। এখন থেকে গ্রামে কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে।
এই নিয়ে কথা বলতে বলতে তারা বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে হাসান আসে সারার সাথে কথা বলতে। সারার সাথে হাসানের এখানে বেশ সুন্দরভাবে কথা হয়। যদিও সরাসরি এই ব্যাপারে কথা হয় না, তবে আমরা বুঝতে পারি হাসানের সারার এখানে থাকা নিয়ে খুব একটা সমস্যা ছিল না। এখন সে বাইরে চলে আসে এবং আজিজা আর সারা কথা বলতে থাকে, যেখানে সারা এবার সবকিছু আজিজাকে খুলে বলে যে হুজুর তাকে ফাইনালি তার অতীতের ব্যাপারে বলেছে। তার যখন 2 বছর বয়স ছিল তখন আমিনা নামের একজন মহিলা তাদের হাতে তাকে তুলে দিয়েছিল। বাইরে থেকে তাদের কথা শুনছিল হাসান, যে কিনা আমিনা নামটি শুনেই যেন চমকে ওঠে। সেই সাথে সে যখন জানতে পারে আমিনা এই গ্রামেরই ছিল, তখন সে যেন ইতস্তত বোধ করতে শুরু করে, কেমন যেন অস্বস্তিতে পড়ে যায়। সারা এখানে আজিজাকে রিকোয়েস্ট করে তাকে আমিনাকে খুঁজে পেতে সাহায্য করতে। সে তার বাবার ব্যাপারে কিছুই জানে না, আর এই আমিনা নামটি বাদে তার অতীতের ব্যাপারে আর কোনো ইনফরমেশন হুজুর বা উম্মি কেউই তাকে দিতে পারেনি। যা শুনে আজিজা তাকে রেস্ট নিতে বলে, এইসব নিয়ে এখন চিন্তা করতে নিষেধ করে। সে নিজেই হাসানের সাথে এই ব্যাপারে কথা বলবে। কথা বলে সে রুমের বাইরে চলে আসে এবং হাসানকে জিজ্ঞাসা করে সে আমিনা নামের কাউকে চেনে কিনা, যে হয়তোবা এই গ্রামেই থাকে। তবে হাসান এরকম কাউকে চেনে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেয়। আজিজা তখন হাসানকে বলে সারা আমিনা নামের ওই মহিলাকে খুঁজে বের করতে চায়, আর যতক্ষণ পর্যন্ত সে আমিনাকে না পাচ্ছে ততক্ষণ সে এখানেই থাকবে। যা শুনে হাসান তাকে খুব নরমভাবে বলে যে সে এখানে থাকতে পারবে না। হাসান দীর্ঘদিন ধরে এখানে একা থাকছে, এখন কোনো যুবতী মেয়ে এখানে এসে থাকবে এই ব্যাপারটা গ্রামের মানুষেরা ভালো চোখে দেখবে না। তবে আজিজার কাছে এটা কোনো ব্যাপারই বলে মনে হচ্ছিল না, কেননা তার বান্ধবী তো তার সাথে থাকবে। তখন হাসান একটু রেগে যায়। সে বেশ কড়া গলায় বলে যে সে সারাকে এখানে আশ্রয় দিতে পারবে না। আজিজা তাকে বোঝানোর চেষ্টা করে, তবে হাসান তো কোনো কিছু শুনতেই রাজি ছিল না। সে বলে আজিজা যদি সারার সাথে কথা বলতে না পারে তাহলে সে নিজে বলবে। কথা বলে আজিজার নিষেধ করা সত্ত্বেও হাসান সারার সাথে গিয়ে সরাসরি কথা বলে। সে তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে যে এই গ্রামে প্রায়ই মেয়েরা আসে বাচ্চা অ্যাবর্শন করাতে, যে বাচ্চাগুলো থাকে নাজায়েজ। তাই সে চায় না সারা এখানে থাকুক, কারণ এই বাড়িতে থাকলে মানুষেরা উল্টোপাল্টা কথা বলবে। এই গ্রামের মানুষদেরকে সে খুব ভালো করে চেনে। আজিজা এখানে তাকে রিকোয়েস্ট করার চেষ্টা করে, তবে সারা তাকে নিষেধ করে। সেও হাসানের ব্যাপারটা মেনে নেয় এবং কাপড় চোপড় নিয়ে তখনই বেরিয়ে পড়ে বাইরে কোথাও থাকার জন্য। সে আজিজাকে বোঝায় যে সে এখানে আমিনাকে খুঁজতে এসেছে, তাই আজিজার সাথে না থাকলেও চলবে। সেই গ্রামের মধ্যেই কোথাও না কোথাও থাকার ব্যবস্থা করে নিবে। কিন্তু আজিজা তো বুঝতেই পারছিল না যে তার বাবা এরকম ব্যবহার হুট করে কেন করছে। তার বাবা এর আগে কখনো এরকম অদ্ভুত ব্যবহার করেনি। সারা আজিজাকে এই ব্যাপার নিয়ে বেশি চিন্তা করতে নিষেধ করে। সে কোনো না কোনো জায়গায় ঠিকই খুঁজে বের করবে যেখানে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে এবং একটু রেস্ট নিতে পারবে। আজিজার মতে এরকম একটা জায়গায় আছে, গ্রামের পুরনো মসজিদ। সেখানে এখন আর তেমন কেউ নামাজ আদায় করে না। আজিজার তো মনেও পড়ে না লাস্ট টাইম সে কবে সেখানে মানুষকে যেতে দেখেছে। তাই সারা সেখানে গিয়ে থাকতে পারবে। তখন সারা তাকে হাতে আঁকা ওই ম্যাপটা দেখায়, যেটা হুজুর তাকে দিয়েছিল। এটার কোনো কিছুই আজিজা বুঝতে পারে না, তবে সে প্রমিস করে যে তারা দুজন একসাথে মিলে ঠিকই আমিনাকে খুঁজে বের করবে। আপাতত তারা ওই মসজিদে গিয়ে পৌঁছায়। জঙ্গলের মাঝে এই মসজিদের অবস্থা বেশ করুণ ছিল। দেখে বোঝাই যাচ্ছিল যে অনেক দিন যাবৎ এখানে কেউই আসে না নামাজ পড়ার জন্য। আমিনা সামনের সাইডে সবকিছু দেখতে থাকে, অন্যদিকে আজিজা পেছনে থাকা দরজাটি খোলার চেষ্টা করে, তবে সেটা সে খুলতে পারে না। তাই সে অন্য দিকগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে যে কোথা থেকে মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে। এদিকে সারা অজুর জায়গার পাশেই একটা ঘর দেখতে পায়, যে ঘরের দরজা খুলে সে দেখতে পায় ভেতরে কারো জিনিসপত্র রয়েছে। তাই সে দরজাটি বন্ধ করে দেয়। অন্যদিকে আজিজা একটা দরজা খোলা পেয়েছিল, যেটা দিয়ে সে ভেতরে প্রবেশ করে এবং সবকিছু দেখতে থাকে। এদিকে সারা যখন আশেপাশের সবকিছু ঘুরে দেখছিল, ওই সময় হঠাৎ করে অজুর পাইপের নলটি আপনা আপনি খুলে যায়, যা দেখে সারা একটু অবাক হয়। এমন সময় পেছনে আওয়াজ হওয়াতে সে পিছে ঘুরে তাকায়। আবার পরক্ষণেই অজুর ওই কলসির দিকে তাকালে সে দেখতে পায় সেটা তো বন্ধ। সারা এতে করে একটু অবাকই হয়। এদিকে ভেতরে গিয়ে আজিজা সবগুলো বাতি আস্তে আস্তে করে জ্বালিয়ে দিচ্ছিল। এর ফলে ভেতরেও বেশ আলোকিত হয়ে গিয়েছিল। এরই মাঝে সারা সেখানে চলে আসে এবং আজিজা ভয় পেয়ে যায়। সারা জানায় সে অজুর জায়গাও খুঁজে পেয়েছে, এখন শুধুমাত্র এই জায়গাটা ভালো করে পরিষ্কার করা দরকার, তাহলেই হচ্ছে।
তখন আজিজা বলে প্রথম রাতটা অর্থাৎ আজ রাতে সে সারার সাথে এখানেই থাকবে এবং তাকে এই পুরো মসজিদটি পরিষ্কার করতে সাহায্য করবে। সারা তাকে এই ব্যাপারে নিষেধ করে, কেননা এ ব্যাপারে হাসান জানতে পারলে রেগে যাবে। তবে আজিজা তার কথা শোনে না। তারা দুজন মিলে মসজিদ পরিষ্কার করে। আর এরপর নামাজের জন্য যখন আজিজা অজু করতে বের হয় তখনই সেখানে চলে আসে হাসান। হাসান সত্যি আজিজার এখানে থাকার ব্যাপারটা নিয়ে অনেক বেশি রেগে গিয়েছিল। সে আজিজার কোনো কথাই শোনে না এবং তখনই রেডি হয়ে তার সাথে বাড়িতে যেতে বলে। হাসানের এরকম রাগান্বিত রূপ দেখে আজিজাও কথা বাড়ায় না। সে দ্রুত হাসানের সাথে বাড়িতে চলে যায়। এর ফলে জঙ্গলের মাঝে থাকা এই মসজিদে সারা হয়ে পড়ে একেবারেই একা। সে দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। ওই সময় আমরা গ্রামের দুজন লোককে দেখতে পাই, যারা কিনা রাতের বেলা বাইরে বসে খাবার খাচ্ছিল এবং এই গ্রামের এক সুন্দরী মেয়ে লিন্ডাকে নিয়ে কথা বলছিল। তাদের মধ্য থেকে একজন লিন্ডাকে খুব পছন্দ করত, তাই সে লিন্ডাকে পাওয়ার আকাঙ্ক্ষা এখানে বলছিল। এমন সময় তারা লক্ষ্য করে তারা যে দোকান থেকে খাবার কিনে নিয়ে খেয়েছে সেই দোকানি দোকানে নেই। তারা বুঝতে পারছিল না যে দোকানি হঠাৎ করে কোথায় গেল। এমন সময় তাদের মধ্য থেকে একজনের নজর পড়ে হাওয়ায় ভাসতে থাকা এক ভয়ানক প্রেতাত্মার দিকে, যার কোলে ছিল একটা ছোট্ট বাচ্চা। ওই প্রেতাত্মা এখানে তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে, যা দেখে তারা দুজনই ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। তারা সরাসরি চলে আসে হাসানের বাড়িতে। প্রথমে তো হাসান তাদের কথা একদমই বিশ্বাস করতে চায় না, তবে যখন তারা বলে ওই কুন্তিলা নাগ দেখতে একদমই ওয়াতির মতো ছিল তখনই হাসান চমকে যায়। এই দুজনের মধ্য থেকে একজনই সারাকে আজ হাসানের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তাই হাসান এখানে ওই লোকটিকে ডেকে বলে সে যেন সারার উপর নজর রাখে। সে পুরনো মসজিদে থাকতে শুরু করেছে, যা শুনে লোক দুজনই ভয় পেয়ে যায়। তারা প্রশ্ন করে এর মানে কি সারাই কুন্তিলা নাগ? উত্তরে হাসান কিছুই বলে না, শুধুমাত্র তার উপর নজর রাখতে বলে। এই সময়টাই অর্থাৎ হাসান যতক্ষণ ওই দুজন লোকের সাথে কথা বলছিল ততক্ষণে গোপনে আজিজা বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন আমরা সারাকে দেখতে পাই যে কিনা বাইরে থেকে কিছু আওয়াজ শুনে বেরিয়ে আসে। কোথা থেকে এই আওয়াজ আসছে তা দেখার জন্য। মনে হচ্ছিল জঙ্গলের মাঝে কেউ যেন কাঁদছে। সে দেখার জন্য সামনে এগোতে থাকে। এমন সময় সেখানে আজিজা চলে আসে, যাকে দেখে সারা চমকে যায়। সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আজিজা জানায় সে তার বাবার কাছ থেকে লুকিয়ে এখানে চলে এসেছে রাতটা সারার সাথেই থাকার জন্য। সারা জিজ্ঞাসা করে পরবর্তীতে তার বাবা যদি জেনে যায়। আজিজা বলে তখন দেখা যাবে। আপাতত সারার মনে হয় বাইরে যে আওয়াজ হচ্ছিল সেটা হয়তো বা আজিজার কারণেই হচ্ছিল, তাই সে এই ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না। এদিকে আজিজা তাকে ওয়াতির ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে ওয়াতি নামের কাউকে চেনে কিনা, যা শুনে সারা অবাক হয়। আজিজা বলে আজ সে হাসানের মুখে এই নাম শুনেছে। এখন তারা দুই বান্ধবী ওই রাতটা ওই মসজিদেই থাকে। মাঝরাতের দিকে হঠাৎ করেই আজিজার ঘুম ভেঙে যায় কারোর একটা ডাকের শব্দে। আজিজা উঠতেই দেখতে পায় তার সামনে রয়েছে ওই প্রেতাত্মা, যে কিনা ভয়ানকভাবে আজিজার উপর আক্রমণ করে। আজিজা চিৎকার করে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। সারা তাকে সামলে নেয়। আজিজা বুঝতে পারছিল না যে সে এই স্বপ্ন কেন দেখেছে। এখন পরদিন সকালে মার্কেট থেকে ফল কেনার সময় সারা এবং আজিজা একজন মহিলার কাছ থেকে আমিনার ব্যাপারে জানার চেষ্টা করছিল। ওই সময় সেখান থেকে দার্মি নামক একজন মহিলা যায়, যে খুবই অদ্ভুতভাবে সারাকে দেখছিল, যে জিনিসটা সারাও লক্ষ্য করে। সে আজিজাকে জিজ্ঞাসা করলে জানতে পারে দার্মি মূলত এই এলাকার একজন শামান, যাকে সকলে ভীষণ শ্রদ্ধা করে। এখানকার মানুষজন কিছুটা নাস্তিক টাইপের। তারা আল্লাহর উপর ঈমান আনার থেকে বরং শামানের প্রতি বেশি বিশ্বাস করে। আর এই কারণেই এখানকার মসজিদে কেউ নামাজও আদায় করে না। তারা খাবার বিক্রেতা ওই মহিলার কাছ থেকে আমিনার ব্যাপারেও জানতে পারে, যে সে অনেক আগে এই এলাকায় বসবাস করত। হঠাৎ করেই সে গায়েব হয়ে যায়। হয়তোবা সে পাগল হয়ে গিয়েছিল এবং কোথাও চলে গিয়েছে। এখন এখান থেকে দার্মি ভেতরে গিয়ে খাবার একটা পাত্রে ওঠায় এবং সেটা ছোট্ট একটা ফাঁকা দিয়ে কাউকে যেন দিয়ে দেয়। হয়তোবা সে এখানে কাউকে আটকে রেখেছে। এরই মাঝে হাসান তার সাথে দেখা করতে আসে, যে কিনা তাকে সারার ব্যাপারে জানায় যে সে আমিনাকে খুঁজছে। যা শুনে দার্মি বলে সারা তো ওয়াতির সন্তানের নাম ছিল। এখন আমরা সারা এবং আজিজাকে দেখতে পাই, যারা পুলের উপর থেকে যাচ্ছিল। এমন সময় তাদের দেখা হয় মাজিদের সাথে। আজিজা এখানে মাজিদের সাথে কথা বলতে খুবই ইন্টারেস্টেড ছিল,
মাজিদও তাদেরকে সাহায্য করতে চাইছিল আমিনার ব্যাপারে খোঁজ নিতে। সে কে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে উত্তরে আজিজা বলে সে সারার রিলেটিভ হয়, ছোটবেলাতে তাদের দেখা হয়েছে এবং এখন সারা তাকে খুঁজছে। মাজিদ তাদেরকে সাহায্য করবে জানায় এবং বলে তারা যেন সময় পেলেই ক্লিনিকে আসে। সে ক্লিনিকে থাকা তথ্য থেকে আমিনার ব্যাপারে খোঁজ করার চেষ্টা করবে। তাই তো এই ব্যাপারে জানার জন্য ওই দিন বিকালেই সারা এবং আজিজা ক্লিনিকে গিয়ে পৌঁছায়, যেখানে লিন্ডা নামক একজন মেয়েকে দেখা যায় যে মাজিদের ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিল। তবে মাজিদের তার প্রতি কোনো রকম আগ্রহ ছিল না। সে এখানে সারা এবং আজিজাকে দেখে খুশি হয়ে যায় এবং তাদেরকে জানায় যে সে আমিনার ব্যাপারে কোনো রকম খোঁজ পায়নি। মনে হচ্ছে সে যেন কখনো এই গ্রামে থাকতোই না। সারা তখন তার কাছে দার্মির ব্যাপারে জানতে চায়, কিন্তু সে কিছু বলার আগেই সেখানে হাসান চলে আসে। হাসান এখানে আজিজাকে দেখে অনেক বেশি রেগে গিয়েছিল। সে আজিজাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। আজিজা মোটেও যেতে চাইছিল না। তাকে এইভাবে নিয়ে যেতে দেখে সারারও ভালো লাগে না। সে তখনই বের হতে যাচ্ছিল, তবে মাজিদ তাকে আটকে বলে সন্ধ্যা নেমে এসেছে, সে সারাকে এগিয়ে দিতে চায়। সে এটা জেনে অবাক হয় যে সারা আজিজার সাথে থাকে না, বরং জঙ্গলের মাঝে থাকা পরিত্যক্ত মসজিদে থাকে। তবুও সে তাকে এগিয়ে দিতে চায়। সারা একটু ইতস্তত বোধ করলেও রাজি হয়ে যায়। মাজিদ তাকে এগিয়ে দিতে যায় ওই মসজিদে, যেখানে গিয়ে মাজিদের এই পরিবেশ একদমই ভালো লাগে না। তার মধ্যে এখানে থাকা নিরাপদ নয়। সে চাইলে মাজিদ তাকে ক্লিনিকে থাকার ব্যবস্থা করে দিবে। তবে সারা বলে সে মাজিদকে মাত্র কয়েকদিন হলো চেনে। এর মাঝে যদি এরকম কিছু হয় তাহলে এলাকাবাসী উল্টোপাল্টা কথা বলবে। এমনিতেই সে হাসানের কাছ থেকে শুনেছে এলাকার মানুষজন উল্টোপাল্টা কথা বলে। এখানকার বৈদ্যুতিক কানেকশনও নষ্ট ছিল, যেটা দেখে মাজিদ সারার জন্য আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। সেভাবে সে সারাকে সাহায্য করবে। এদিকে আসরের রক্ত শেষ হয়ে যাচ্ছিল, তাই সারা চলে যায় নামাজ পড়তে। অন্যদিকে আজিজা হাসানের উপর ভীষণভাবে রেগেছিল তার আজকের ব্যবহারের জন্য। সে বুঝতে পারছে না হাসান কেন সারাকে পছন্দ করে না। এখানে আসার আগ পর্যন্ত সে সারাকে তো পছন্দই করত, তবে এখন আজিজার সারার সাথে ঘোরা নিয়ে তার এত কেন সমস্যা। এমনিতেই সে ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করেছে। সারা একাই বড় হয়েছে এবং নিজের বাবা মার ব্যাপারে কিছুই জানে না। একথা শুনে হাসান বলে এ কারণেই সে আজিজাকে তার থেকে দূরে রাখতে চায়। সারা কে, কোথা থেকে এসেছে এই ব্যাপারে হাসান কিছুই জানে না, তাই সে চায় না আজিজা তার কারণে কোনো রকম বিপদে পড়ুক। একথা শুনে আজিজা অবাক হয়ে যায় এবং হাসানকে এসে জিজ্ঞাসা করে যে সে কেন মনে করছে সারার কারণে বিপদ আসতে পারে। এর কোনো উত্তর না দিয়ে হাসান সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে মাজিদ মসজিদের মাইকের লাইনটা ঠিক করে, যা দেখে সারা একটু অবাক হয়। ততক্ষণে মাগরিবের রক্ত হয়ে গিয়েছিল। মাজিদ জানায় সে আজান দিতে চায়, কেননা এই গ্রামে সে 2 মাস ধরে কোনো রকম আজানের ধ্বনি শোনেনি। এখন সে আজান দেওয়া শুরু করে, যা শুনে গ্রামের সকলে হতবাক হয়ে যায়। দার্মি তো এটা বলে ওঠে যে কার এত বড় সাহস যে এই গ্রামে এসে আজান দিল। সেই সাথে হাসানও অবাক হয়। ওই সময় আমরা একটা আটকা জায়গায় আমিনাকে দেখতে পাই, যে কিনা এই আজানের ধ্বনি শুনে যেন খুশি হচ্ছিল। এখন দার্মির বাড়ির দৃশ্য আমরা দেখতে পাই, যেখান থেকে এক কাপল অ্যাবর্শন করে বের হচ্ছিল। তাদেরকে এখানে আসতে এবং অ্যাবর্শন করাতে সাহায্য করেছিল ওই 2 জন লোক, তাই তারা টাকা ভাগাভাগি করে নিচ্ছিল। ওই সময় দার্মি বাইরে আসে এবং তাদের কাছে জিজ্ঞাসা করে আজ সন্ধ্যায় আজান দিল কে। এই ব্যাপারটা তারা যেন খুঁজে বের করে। দার্মির আদেশ মোতাবেক তারা এই কাজে বেরিয়ে পড়ে। ওই সময় আমরা দেখতে পাই নামাজ শেষ করে মাজিদ রেডি হয়ে নিচ্ছিল যাওয়ার জন্য। তখন সারা তাকে বলে সে কি আমিনাকে খুঁজে পেতে তাকে সাহায্য করবে। মাজিদ বলে সে পরদিন থেকেই লোকজনের কাছে আমিনার ব্যাপারে জিজ্ঞাসা করা শুরু করবে, যাতে করে তারা দ্রুত সময়ের মধ্যে আমিনার ব্যাপারে খুঁজে পেতে পারে। সারা এখানে আমিনার কথা তাকে খুলে বলে যে ছোটবেলাতে আমিনাই মাদ্রাসার হুজুরদের হাতে তাকে তুলে দিয়েছিল, আর এছাড়া সে নিজের ব্যাপারে আর কিছুই জানে না, যা শুনে মাজিদেরও তার জন্য খারাপ লাগে। সারা তখন তাকে ওয়াতির ব্যাপারেও খোঁজ নিতে বলে। মাজিদ বলে সে আমিনা এবং ওয়াতি দুজনের ব্যাপারেই খোঁজ নিবে। একথা বলে বিদায় জানিয়ে সে সেখান থেকে চলে যায়। এদিকে হাসানও জানার চেষ্টা করছিল যে আজ আজান কে দিয়েছে, যদিও এই ব্যাপারে সে এখনই জানতে পারে না। তবে আমরা জানতে পারি আমিনা কোথায় আছে। মূলত আমিনাকেই আটকে রেখেছিল দার্মি। আমিনা এখন পুরোপুরিভাবে অন্ধ, যে কিনা দার্মিকে বলে তাকে শেষ করে দিতে। দার্মি বলে তাকে এইভাবে যন্ত্রণা দিয়ে মারতেই সে মজা পাচ্ছে, সে একবারে শেষ করে দিলে তো এই মজাটা আর পাবে না। এদিকে ওই 2 জন লোক গিয়ে পৌঁছায় পুরানো মসজিদের কাছে। সেখানে তারা হাতিয়ার নিয়ে গিয়েছিল।
প্রথমে তারা একটা ইটের টুকরো মারে মসজিদের ছাদে, যে আওয়াজ শুনে ঘাবড়ে যায় সারা। সারা তখন ভেতরে বসে কোরআন শরীফ পড়ছিল। এরই মাঝে আশেপাশের পরিবেশ থমথমে হয়ে ওঠে, যা দেখে ইদ্রিস নামক লোকটি অন্য লোকটিকে সেখানে ফেলে রেখে পালাতে আরম্ভ করে। অন্য লোকটি সেখানেই ছিল এমন সময় ফিসফিসানি কণ্ঠে তার নাম ধরে ডাক দেয় ওই ভয়ানক প্রেতাত্মা, যা শুনে সে একটু ঘাবড়ে যায় এবং চলে যেতে যাওয়া মাত্রই তার সামনে চলে আসে ওই প্রেতাত্মা এবং তার গলা চেপে তাকে হাওয়ায় তুলে নেয়, যেখান থেকে তার ঘাড় মোটকে তাকে পুরোপুরিভাবে শেষ করে দেয়। তার লাশকে এইভাবে পড়তে দেখে আরও বেশি ঘাবড়ে যায় লুকিয়ে থাকা ওই লোকটি। সে তখনই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই সময় আমরা হাসানের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে আজিজা আবারও জিদ করতে শুরু করেছিল যে সে সারার কাছে গিয়ে থাকবে। সারাকে এই বিপদের মুখে সে একা ছাড়বে না। অনেক বছর ধরে তাদের এই বন্ধুত্ব, সে এইভাবে সারাকে একা ছাড়তে পারবেও না। হাসান তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে এবার হাসানকে সরাসরি ওয়াতির ব্যাপারে জিজ্ঞাসা করে যে ওয়াতিকে। হাসান তখন উত্তরে বলে আগামীকালই সে তার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একথা বলতেই দরজায় কড়া নাড়তে শুরু করে ইদ্রিস। ইদ্রিস অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই হাসান আজিজাকে ভেতরে পাঠিয়ে তখনই ইদ্রিসের সাথে কথা বলে, যেখান থেকে সে ওই লোকটির মৃত্যুর ব্যাপারে জানতে পারে। সেই সাথে এটাও জানতে পারে কুন্তিলা নাকি ওই লোকটিকে মেরেছে। ফলে হাসানও এবার কিছুটা ঘাবড়ে যায়। পরদিন জানাজা নিয়ে যাওয়ার সময় মাজিদ এবং সারার সাথে দেখা হয় লিন্ডার। তারা গতরাতে ওই লোকটির মৃত্যুর ব্যাপারে এখান থেকেই জানতে পারে। সেই সাথে এটাও জানতে পারে যে কুন্তিলা নাক ওই লোকটিকে মেরেছে, যা শুনে মাজিদ এবং সারা দুজনই অবাক হয়। আর এরপর তারা দুজন বেরিয়ে পড়ে আমিনার খোঁজে। মসজিদে ফিরে সারা যখন মসজিদ পরিষ্কারের কাজ করছিল, তখন আজিজা তার জন্য খাবার নিয়ে আসে, যাকে দেখে সারা অনেক বেশি খুশি হয়ে যায়। আজিজা তাকে জিজ্ঞাসা করে গতকাল আজানটা কি মাজিদ দিয়েছিল। সারা হ্যাঁ বললে আজিজা খুশি হয়ে যায়। তবে সে যখনই জানতে পারে আজ সারাদিন মাজিদ সারাকে সাহায্য করেছে আমিনাকে খুঁজতে, তখন আজিজার ব্যাপারটা ভালো লাগে না। তবে সে সারাকে কিছু বলতেও পারে না। মূলত আজিজা মনে মনে মাজিদকে পছন্দ করত, আর তার সারার এবং মাজিদের এইভাবে একা সময় কাটানো ভালো লাগছিল না। এখন এইসব কিছু না জানা সারা তার সাথে কথা বলে এবং কুন্তিলা নাকের ব্যাপারে জিজ্ঞাসা করে। আজিজাও অত কিছু জানতো না, তবে সে গ্রামবাসীর মুখে এটা শুনেছে যে গ্রামের মধ্যে অনেকেই এখন মারা যাবে। এখন ওই সময় আমরা হাসানকে দার্মির বাড়িতে দেখতে পাই, যেখানে দার্মি হাসানের উপর ভীষণভাবে রেগে গিয়েছিল। সে তাকে কিছু একটা করতে বলে এবং এই সব কিছু থামাতে বলে। হাসানও এই কাজের জন্য বেরিয়ে পড়ে। ওই দিন সন্ধ্যায় আবার লিন্ডা আসে দার্মির কাছে। এখানে তাদের কথা থেকে আমরা বুঝতে পারি দার্মি অনেক আগে থেকেই লিন্ডাকে সাহায্য করত গ্রামের বিভিন্ন লোককে ফাঁসাতে। প্রেমের জালে সে সকলকে ফাঁসাতে পারলেও মাজিদকে ফাঁসাতে পারেনি, তাই সে সাহায্য চাইতে দার্মির কাছে এসেছিল। দার্মি বলে গতকাল মাজিদ আজান দিয়েছে, যে ব্যাপারটা নিয়ে সে অলরেডি মাজিদের উপর রেগে আছে। এর উপর আবার লিন্ডা যদি তাকে ফাঁসাতে চায়, তাহলে তাকে একটা কাজ করতে হবে। মাজিদের সাথে যে মেয়েটি সবসময় ঘুরে বেড়ায়, অর্থাৎ সারাকে এই গ্রাম থেকে বিতাড়িত করতে হবে। লিন্ডা এই ব্যাপারে রাজি হয়ে যায়। তবে ওই সময় আমিনা ভেতর থেকে সারার নাম শুনতে পেয়ে অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় ওয়াতির মেয়ের কথা, তবে সে এখানে কিছু করতে পারে না। এদিকে লিন্ডা বের হয়ে সরাসরি গিয়ে দেখা করে ইদ্রিসের সাথে। ইদ্রিসও তার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তাই সে খুব সহজেই তাকে বোকা বানাতে পারে। সে ইদ্রিসকে বলে সারার কারণেই কুন্তিলা নাক এই গ্রামে ফিরে এসেছে এবং সে মানুষজনকে হত্যা করছে। সারাকে এই গ্রাম থেকে বিতাড়িত করার প্রয়োজন। যা শুনে ইদ্রিস বলে গ্রামবাসীদের জন্য তো না, তবে সে লিন্ডার জন্য এই কাজ করতে প্রস্তুত আছে। তবে এর বদলে লিন্ডাকে প্রমিস করতে হবে যে কোনো সিচুয়েশনে লিন্ডা তার পাশে থাকবে, কখনো তাকে ছেড়ে যাবে না। লিন্ডা এখানে ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে প্রমিস করে, যা শুনে খুশি মনে ইদ্রিস বেরিয়ে পড়ে লোকজনের কান ভাঙাতে। অন্যদিকে হাসান তখন বাড়িতে বসে রান্নাবান্না করছিল, সেই সাথে রেডিওতে গানও শুনছিল। এমন সময় রেডিওতে সমস্যা দেখা দেয়, যেটা ঠিক করতে সে উঠে গেলে আচমকাই তার চুলার আগুন অনেক গুণে বেড়ে যায়। এমন সময় ফিসফিসানি ডাক শোনা যায়। হাসান উপরের দিকে তাকাতেই হতভম্ব হয়ে যায়। সামনে ওই প্রেতাত্মা ছিল, যার কোলে ছিল একটা ছোট্ট বাচ্চা। সে দেখতে অনেকটা ওয়াতির মতোই ছিল। তাকে এইভাবে দেখে হাসান এত বেশি ঘাবড়ে যায় যে সে দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে পড়ে, যা দেখে ওই কুন্তিলা নাক যেন খুশি হয়। সে ভয়ানকভাবে হাসতে থাকে। তবে আজ রাতে তার শিকার হাসান নয়, বরং ইদ্রিস হতে চলেছিল। ইদ্রিস যখন সাইকেল নিয়ে মনের খুশিতে গ্রামে ফিরে যাচ্ছিল, তখনই হাওয়া থেকে নেমে আসে কুন্তিলা নাক।
যাকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় ইদ্রিস। হাতের ইশারাতেই ওই প্রেতাত্মা তাকে হাওয়ায় তুলে নেয় এবং গাছের সাথে তার মাথা আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। তার লাশ সেখানেই ঝুলে পড়ে থাকে। কিছু সময়ের মধ্যে কয়েকজন গ্রামবাসীর সাথে হাসান সেখানে চলে আসে এবং লাশের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। গ্রামবাসীরা এখন ভীষণভাবে ভয় পাচ্ছিল এই কুন্তিলানাকের। পরপর 2 রাতে 2টো মৃত্যু। আর এই ব্যাপারেই সুযোগ তোলে লিন্ডা। লিন্ডা বাজারের ভেতরে গিয়ে গ্রামবাসীকে বলে যে এই সব কিছু কুন্তিলানাকের মেয়ের জন্য হচ্ছে, যে সম্প্রতি এই গ্রামে এসে থাকতে আরম্ভ করেছে। আর এই ব্যাপারটা কনফার্ম করেছে দার্মি। একথা বলতে বলতেই সেখানে পৌঁছে যায় সারা এবং আজিজা। সে এখানে সারাকে সবার সামনে দেখিয়ে বলে সেই কুন্তিলানাকের মেয়ে, যার কারণে মৃত্যু হচ্ছে এই গ্রামে। যা শুনে সারা হতবাক হয়ে যায়। আজিজা মাঝখানে চলে আসে এবং লিন্ডাকে বলে সারা এখানে শুধুমাত্র নিজের আত্মীয়কে খুঁজতে এসেছে, তার বান্ধবীর উপর এই ধরনের আঙুল যেন সে না তোলে। একথা বলে সে সারাকে নিয়ে সেখান থেকে চলে আসছিল। তবে গ্রামবাসীরা অলরেডি তাকে তো কুন্তিলানাকের মেয়ে হিসাবেই মানতে শুরু করেছিল। এই ব্যাপারটা নিয়ে সারা অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল। সে আজিজাকে বলে তার কি এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত, তার কি মাদ্রাসায় ফিরে যাওয়া উচিত। আজিজা তাকে হাল ছাড়তে নিষেধ করে। সে বলে সে মাজিদকে বলবে এই ব্যাপারেও তাকে সাহায্য করার জন্য। আপাতত বাজার নিয়ে আজিজা বাড়িতে চলে যায় এবং সারা একা ফিরে আসে মসজিদে। ওই রাতেও দার্মির কাছে আরেকজন মেয়ে আসে অ্যাবর্শন করাতে। দার্মি এখানে খুব সহজেই তার অ্যাবর্শন করিয়ে ফেলে এবং তাকে বাইরে চলে যেতে বলে। আমরা জানতে পারি প্রত্যেকটি অ্যাবর্শনের পর ছোট্ট ওই ভ্রূণকে দার্মি নিজের কাছেই রেখে দিত, হয়তোবা কোনো কালো জাদুর উদ্দেশ্যে। এখন ওই সময় আমরা গ্রামবাসীকে দেখতে পাই, যাদেরকে উস্কে লিন্ডা নিজের সাথে করে নিয়ে যাচ্ছিল সারার কাছে। সারা তখন মসজিদে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিল। এদিকে গ্রামবাসীরা রাগের মাথায় তার কাছে আসছিল তাকে হয়তোবা শেষ করে দিবে, না হলে এই গ্রাম থেকে বের করে দিবে এই উদ্দেশ্যে। তবে পথেই মাজিদ একজন গ্রামবাসীকে নিয়ে তাদেরকে আটকায় এবং সবাইকে নিশ্চিত করে যে সারার জন্য এই সব কিছু হচ্ছে না। সারা এখানে এসেছে শুধুমাত্র তার আত্মীয়কে খুঁজে বের করতে, আর যদি তার কারণে কোনো রকম ক্ষতি হয় তাহলে তার দায়ভার মাজিদ এখানে নিজের কাঁধে নেয়। গ্রামবাসীরাও এখানে তাকে ওয়ার্নিং দিয়ে চলে যায় যে এর পরবর্তীতে যদি গ্রামে আর কারোর মৃত্যু ঘটেছে তাহলে তারা সরাসরি এসে মাজিদকে ধরবে। অন্যদিকে ওই সময় আমরা হাসানকে দার্মির বাড়িতে দেখতে পাই, যেখানে দার্মি কালো জাদু করছিল এবং হাসান তাকে বলছিল যে পরপর 2 রাতে 2জন লোক মারা গিয়েছে। এরা তারাই যারা কিনা অনেক বছর আগে তাদেরকে সাহায্য করেছিল ওই জঘন্য কাজ করতে। তাই সে এখানে বলতে থাকে যে তাদের উচিত আমিনাকে আর আটকে না রেখে শেষ করে দেওয়া, যাতে করে সত্যটা তারা চাপিয়ে রাখতে পারে। আমিনা তাদের কথা গোপনে শুনছিল। সে অনেক আগে থেকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছিল। তবে আজ যখন সে জানতে পেরেছে যে সারা এসেছে, তখন সে এখান থেকে পালিয়ে যাওয়ার যেন অনুপ্রেরণা পায়। সে ওই বেড়া সরিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যতক্ষণে হাসান তার কাছে গিয়ে পৌঁছায় তাকে শেষ করে দেওয়ার জন্য, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এটা দেখে দার্মি এবং হাসান দুজনই তার উপর ভীষণভাবে রেগে যায়। তাই তো হাসান আমিনার পিছু করতে থাকে। এদিকে আমিনা ওই মসজিদের পাশ দিয়ে যখন পালাচ্ছিল তখন সে সারাকে দেখতে পায়। সারা মূলত সেখানে বসে কাঁদছিল। সে পুরোপুরিভাবে হার মেনে নিয়েছিল। সে ওই ম্যাপটাও ছিঁড়ে ফেলে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল হয়তোবা সে আমিনা এবং ওয়াতিকে খুঁজে পাবে না, অথচ আমিনা তো তার পাশ দিয়েই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এছাড়া ওয়াতি অর্থাৎ তার মায়ের আত্মা তো তার সামনেই ছিল, যে কিনা নিজের মেয়েকে এইভাবে অসহায়ের মতো কাঁদতে দেখে অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে আমিনার পিছু করতে করতে হাসান প্রায় তাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলতেই যাবে, এমন সময় সেখানে চলে আসে ওয়াতির আত্মা। তাকে দেখে হাসান অনেক বেশি ঘাবড়ে যায়। ওয়াতি বলে সে তার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলেছে, তাই সে কখনোই হাসানকে ছাড়বে না। একথা বলেই সে হাসানের উপর আক্রমণ করে এবং খুবই নৃশংসভাবে তার মুখের চামড়া তুলে তাকে শেষ করে দেয়, যা দেখে আমিনা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সারার সাথে দেখা করতে মাজিদ মসজিদে যায় এবং তাকে আজিজার বাবার মৃত্যুর ব্যাপারে জানায়, যা শুনে হতবাক হয়ে যায় সারা। সে দ্রুত মাজিদের সাথে বেরিয়ে পড়ে আজিজার কাছে যাওয়ার জন্য। আমরা আজিজাকে দেখতে পাই যে কিনা হাসানের মৃত্যুতে একদমই ভেঙে পড়েছিল। তার এই পৃথিবীতে আর কেউ ছিল না, এ কারণে বাবাকে হারিয়ে সে আরো বেশি ভেঙে পড়েছিল। সে অনেক কান্নাকাটি করছিল। আশেপাশে দার্মি এবং লিন্ডাও ছিল।
দার্মি বেরিয়ে যাওয়ার সময় সেখানে সারা এবং মাজিদ আসে। গ্রামের সকলে সারাকে এই মৃত্যুর জন্য দায়ী করছিল। সারা গিয়ে বসে আজিজার কাছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখনই আজিজা তার দিকে ঘুরে তাকায় এবং বলে সে কুন্তিলানাকের মেয়ে। এই কথা বলে সে সেখান থেকে উঠে ঘরে চলে যায়। আমরা বুঝতে পারি এখন আজিজাও সারাকে ঘৃণা করতে শুরু করেছে। তার বাবার এই করুণ মৃত্যুর জন্য সে সারাকেই দায়ী করে। ওই দিন দার্মি গিয়ে কালো জাদু শুরু করে। সে কালো জাদু করে প্রথম থেকেই সারার ক্ষতি করার চেষ্টা করছিল, তবে এতে কোনো লাভ হচ্ছিল না। একে তো সারা সবসময় ইবাদত করত, এর উপর আবার তাকে রক্ষা করছিল ওয়াতির আত্মা। এই ব্যাপারটা নিয়ে দার্মি অনেকটা হতাশ হয়ে পড়েছিল। এখানে তার চুলে থাকা একটা পেরেক আমরা দেখতে পাই। এই পেরেকটাই মূলত ছিল দার্মির শক্তি। এদিকে আজিজাও একদম ভেঙে পড়েছিল। সে বাড়িতে বসে তার বাবার ছবি জড়িয়ে ধরে কাঁদছিল এবং বাবার কথাই মনে করছিল যে তার বাবা সারাকে ঘৃণা করত। হয়তোবা সে কোনো কিছু জানতো, হয়তোবা সারাই এই সব কিছুর পেছনে রয়েছে। এখন ওই রাতে সারা মসজিদের পাশে কাউকে কাঁদতে শুনতে পায়। জঙ্গলের দিকে এগিয়ে গেলে সে দেখতে পায় সেখানে আমিনা বসে আছে। সে আমিনাকে গিয়ে জিজ্ঞাসা করে সে এখানে বসে কেন কাঁদছে। আমিনা তার পরিচয় জিজ্ঞাসা করলে সারা যখন নিজের নাম বলে তখনই আমিনা তাকে চিনে ফেলে এবং তার কাছে ক্ষমা চায়। সে নিজের নাম জানায় যে সেই আমিনা যাকে খুঁজতে সে এই অভিশপ্ত গ্রামে এসেছে। তার বাবা মা তার হাতেই সারাকে তুলে দিয়েছিল, তবে সে বেশি দিন সারার খেয়াল রাখতে পারেনি। যা শুনে সারা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে তার বাবা মা কোথায়। উত্তরে আমিনা এখানে গল্পের শুরুতে দেখানো ওই ঘটনা পুরোপুরিভাবে তাকে খুলে বলে। আমরা জানতে পারি ওয়াতি খুবই সুন্দরী একজন নারী ছিল, আর এই কারণেই গ্রামের অনেকের নজর ছিল তার উপর, বিশেষ করে হাসানের। আর এর সূত্র ধরেই ওয়াতির হাজবেন্ড জামালের সাথে তার শত্রুতা হয়ে যায়। সেই সাথে দার্মির সাথেও জামালের শত্রুতা ছিল। যেহেতু জামাল 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং আজান দিত, তাই তো নিজের আধিপত্য বজায় রাখার কারণে দার্মি এই সব কিছুর পরিকল্পনা করে। হাসান গ্রামের কিছু খারাপ লোকদেরকে একত্রিত করে এবং যে রাতে সারা হয়েছিল ওই রাতেই হামলা করে ওয়াতি এবং জামালের উপর। যেই বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদেরকেই শেষ করে দিয়েছিল এই নরপশুরা। শুধুমাত্র তাই নয়, তারা খুবই নৃশংসভাবে জামালকে শেষ করে দেয়। ওয়াতি এবং তার অন্য মেয়েকেও শেষ করে দেয়। সারার জন্ম আগে হয়েছিল, আর এই কারণেই আমিনা তাকে নিয়ে পালাতে সক্ষম হয়েছিল। যতদিন পর্যন্ত গ্রামের ভেতরে তার পরিচয় গোপন রাখা গিয়েছিল ততদিন পর্যন্ত আমিনা তার কাছে তাকে গোপনে রেখেছিল। তবে সময়ের সাথে দার্মি সব টের পেয়ে যায়, তাই তো বাধ্য হয়ে আমিনা ওই দিন ওস্তাদের হাতে তাকে তুলে দেয়। তবে দার্মির হাত থেকে সে পালিয়ে বাঁচতে পারেনি। দার্মি তাকে অন্ধ করে দিয়েছিল এবং নিজের কাছেই আটকে রেখেছিল এতদিন। সে এখানে এটাও জানায় যে ওয়াতির মৃত্যুর পর তার পোড়া লাশকে এখানেই মাটি দেওয়া হয়েছিল, যেটা শুনে সারা সেখানেই বসে কাঁদতে থাকে। তার সামনে ওয়াতির আত্মা তখন তাদেরকে দেখছিল। একটা সময় সারা আমিনাকে বলে তার সাথে ভেতরে যেতে। সে আমিনাকে ধরে নিয়ে ভেতরের দিকে যাচ্ছিল, এমন সময় সেখানে দার্মি চলে আসে। দার্মি এবার সারাকে নিজ হাতেই শেষ করে দিতে চাইছিল, তাই সে একটা হাতিয়ার নিয়ে সারার উপর গোপনে হামলা করতেই যাবে। এমন সময় ওয়াতির আত্মা তার উপরই উল্টো হামলা করে, যার ফলে সেখানেই মারা যায় দার্মি। এই সব কিছু গোপনে আড়াল থেকে দেখছিল আজিজা, তবে সে সামনে আসে না। আমরা দেখতে পাই দার্মির মৃত্যুর পর তার মাথায় থাকা পেরেকটি কেউ খুলে নেয়। এখন পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে নিজের সকল প্রশ্নের উত্তর পাওয়ার পর সারা এই গ্রাম থেকে যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছিল। মাজিদ তাকে সাহায্য করছিল। যাওয়ার আগে সে আমিনাকে ধন্যবাদ জানায়, তার কারণেই সে আজ নিজের পরিচয়ের ব্যাপারে জানতে পেরেছে। তবে আমিনা তার কাছে ক্ষমা চায়। সে তার মাকে দেওয়া ওয়াদা রাখতে পারেনি, সে তার খেয়াল রাখতে পারেনি। এ কথা বলে সে সারাকে বিদায় জানিয়ে মসজিদের ভেতরে চলে যায়। এখন থেকে আমিনা এখানেই থাকবে। সেই সাথে কাঁদতে কাঁদতে সারা বেরিয়ে পড়ে মাজিদের সাথে। আমরা দেখতে পাই কেউ একজন তাদের দুজনকে এইভাবে গ্রাম থেকে চলে যেতে দেখছিল, যার মাথায় ছিল দার্মির ওই পেরেক। আর এই ব্যক্তি আর কেউ নয় বরং আজিজা ছিল, যে এখন মাদ্রাসায় পড়ুয়া একটা মেয়ে থেকে পরিণত হয়েছিল এক ভয়ানক সামানে। হয়তোবা সে সারার জীবনে ফিরে যাবে তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য। এখন দেখার বিষয় হলো তখন কি সারার মা কুন্তি ফিরে আসবে তাকে আবারও রক্ষা করতে। হয়তোবা পরবর্তী কোনো পার্ট বের হলে আমরা এর কাহিনী জানতে পারবো। আপাতত আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না।
সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।